নমস্কার। সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের পর্বে ওয়েস্ট বেঙ্গল হাইয়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026-এর সেমিস্টার 3-তে এডুকেশন বিষয়ে আগত 40টি এমসিকিউ এর সঠিক উত্তরগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ আলোচনা করব। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের এই আলোচনা। 1 নম্বর প্রশ্ন, মাতৃভাষাই মাতৃদুগ্ধ একথা বলেছেন অপশন এ বিদ্যাসাগর, অপশন বি বিবেকানন্দ, অপশন সি রামমোহন রায়, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। মাতৃভাষায় মাতৃদুগ্ধ এই উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি মাতৃভাষার গুরুত্ব বোঝাতে একথা বলেছেন। যেমনভাবে শিশুর প্রথম ও প্রাকৃতিক খাদ্য হলো মায়ের দুধ, তেমনি শিক্ষার প্রথম ও প্রাকৃতিক মাধ্যম হওয়া উচিত মাতৃভাষা। মাতৃভাষার মাধ্যমে শিশুর চিন্তা, কল্পনা, সৃজনশীলতা ও সংস্কৃতির শিকড় দৃঢ়ভাবে গড়ে ওঠে। তাই রবীন্দ্রনাথ মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন। 2 নম্বর প্রশ্ন, নই তালিম শিক্ষা প্রবর্তন করেন অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি বিবেকানন্দ, অপশন ডি বিদ্যাসাগর। সঠিক উত্তর অপশন এ মহাত্মা গান্ধী। নই তালিম প্রবর্তন করেছিলেন মহাত্মা গান্ধী। তিনি 1937 সালে ভারতীয় শিক্ষা ব্যবস্থার জন্য এই ধারণা দেন। নই তালিম বলতে বোঝানো হয়েছে এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষা, উৎপাদনশীল কাজ ও চরিত্র গঠন একত্রে চলবে। গান্ধীজির মতে শিক্ষা শুধু বই পড়ে নয়, বরং হাতের কাজ, গ্রামীণ শিল্প, কৃষি ও দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত হওয়া উচিত। এতে শিক্ষা হবে আত্মনির্ভর, ব্যবহারিক এবং নৈতিক। 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? অপশন এ ভারত পথিক, অপশন বি শিক্ষার হেরফের, অপশন সি শিক্ষার বাহন, অপশন ডি স্ত্রী শিক্ষা। সঠিক উত্তর অপশন এ ভারত পথিক। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলিতে ভারত পথিক নামক কোনো স্বতন্ত্র গ্রন্থ বা প্রবন্ধ নেই। এই শব্দটি রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে উপাধি হিসেবে দিয়েছিলেন, কিন্তু এটি তার লিখিত কোনো রচনা নয়। অন্যদিকে শিক্ষার হেরফের এটি রবীন্দ্রনাথের একটি বিখ্যাত প্রবন্ধ, যা তার শিক্ষা সংকলনে সংকলিত এবং শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে। শিক্ষার বাহন এটিও রবীন্দ্রনাথের শিক্ষা সংকলনের একটি প্রবন্ধ, যেখানে তিনি শিক্ষার উপায় সাধন এবং পরীক্ষা প্রথার সমস্যা নিয়ে আলোচনা করেছেন। স্ত্রী শিক্ষা এটি রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ, যা নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে। সুতরাং ভারত পথিক রবীন্দ্রনাথের রচিত নয়। 4 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন অপশন এ জন ডিউই, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি রুশো, অপশন ডি গান্ধীজি। সঠিক উত্তর অপশন সি রুশো। শিশুকেন্দ্রিক শিক্ষার মূল প্রবর্তক বা জনক হলেন জাঁ জ্যাক্স রুশো। তার বিখ্যাত গ্রন্থ এমিল অরন এডুকেশনে তিনি শিশুর স্বাভাবিক বিকাশকে গুরুত্ব দেন এবং বলেন যে শিক্ষা শিশুর প্রাকৃতিক প্রবৃত্তি, আগ্রহ ও প্রয়োজন অনুসারে হওয়া উচিত। রুশোর মতে শিশু কোনো প্রাপ্তবয়স্কের ইচ্ছে মতো গড়ে তোলার বস্তু নয়, বরং শিশুর নিজস্ব স্বভাবকে বিকশিত হতে দেওয়াই শিক্ষার মূল উদ্দেশ্য। এই ধারণাই পরবর্তীকালে শিশুকেন্দ্রিক শিক্ষা দর্শন নামে পরিচিত হয় এবং জন ডিউই সহ অনেক শিক্ষা দার্শনিককে প্রভাবিত করে। 5 নম্বর প্রশ্ন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান একথা বলেছেন অপশন এ বিদ্যাসাগর, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি বিবেকানন্দ, অপশন ডি গান্ধীজি। সঠিক উত্তর অপশন সি বিবেকানন্দ।
এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এই উক্তিটি স্বামী বিবেকানন্দের। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা মানে বাইরের থেকে জ্ঞান চাপিয়ে দেওয়া নয়, বরং মানুষের অন্তর্নিহিত শক্তি, ক্ষমতা ও পূর্ণতাকে জাগ্রত করা। অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যেই সম্ভাবনা বা পারফেকশন বিদ্যমান। শিক্ষা কেবল সেই অন্তর্নিহিত শক্তিকে প্রকাশ করার মাধ্যম। এই কারণে তিনি শিক্ষার লক্ষ্য হিসেবে চরিত্র গঠন, শক্তির বিকাশ ও আত্ম উন্নয়নকে গুরুত্ব দিয়েছিলেন। 6 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো? অপশন এ কোঠারি কমিশন, অপশন বি মুদালিয়র কমিশন, অপশন সি রাধাকৃষ্ণন কমিশন, অপশন ডি হান্টার কমিশন। সঠিক উত্তর অপশন সি রাধাকৃষ্ণন কমিশন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন। এর অন্য নাম হলো ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। এটি গঠিত হয়েছিল 1948 সালে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সময়ে, এবং এর সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই কমিশনের উদ্দেশ্য ছিল ভারতের উচ্চশিক্ষার সমস্যা বিশ্লেষণ করা এবং সংস্কারের সুপারিশ দেওয়া। কমিশনের প্রধান সুপারিশগুলির মধ্যে ছিল উচ্চশিক্ষায় মানোন্নয়ন, গবেষণা ও বিজ্ঞান শিক্ষার প্রসার, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, জাতীয় ঐক্য ও মূল্যবোধের বিকাশ ইত্যাদি। 7 নম্বর প্রশ্ন, কোন কমিশন বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিল? অপশন এ শ্যাডলার কমিশন, অপশন বি মুদালিয়র কমিশন, অপশন সি কোঠারি কমিশন, অপশন ডি মিত্র কমিশন। সঠিক উত্তর অপশন বি মুদালিয়র কমিশন। বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন মুদালিয়র কমিশন। এর আনুষ্ঠানিক নাম ছিল সেকেন্ডারি এডুকেশন কমিশন, যার সভাপতি ছিলেন ডক্টর এ লক্ষ্মণ স্বামী মুদালিয়র। এই কমিশন মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও উদ্দেশ্য নির্ধারণে কাজ করে। বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা ও বিষয়ে শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করা। ফলস্বরূপ বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যেখানে বিজ্ঞান, কলা, বাণিজ্য, প্রযুক্তি প্রভৃতি বিষয় একসাথে পড়ানো হতো। 8 নম্বর প্রশ্ন, ত্রিভাষা সূত্রের কথা প্রথম কোন কমিশন উল্লেখ করেছিল? অপশন এ মুদালিয়র কমিশন, অপশন বি রামমূর্তি কমিশন, অপশন সি স্যাডলার কমিশন, অপশন ডি কোঠারি কমিশন। সঠিক উত্তর অপশন ডি কোঠারি কমিশন। ত্রিভাষা সূত্রের কথা প্রথম স্পষ্টভাবে উল্লেখ ও সুপারিশ করেছিলেন কোঠারি কমিশন। এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর ডি এস কোঠারি। ত্রিভাষা সূত্র অনুযায়ী মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা শিক্ষার্থীদের প্রথম ভাষা হবে, হিন্দি বা অন্য আধুনিক ভারতীয় ভাষা জাতীয় সঙ্গতির জন্য, ইংরেজি বা অন্য বিদেশি ভাষা আন্তর্জাতিক যোগাযোগ ও উচ্চশিক্ষার জন্য। এটির উদ্দেশ্য ছিল ভাষাগত সামঞ্জস্য রক্ষা, জাতীয় সংহতি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা গড়ে তোলা। 9 নম্বর প্রশ্ন, শিক্ষা কমিশন প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি হল? অপশন এ 10+3+2, অপশন বি 10+2+3, অপশন সি 10+2+4, অপশন ডি 10+2+2। সঠিক উত্তর অপশন বি 10+2+3। শিক্ষা কমিশন 1964-66, যা কোঠারি কমিশন নামে পরিচিত, ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য একটি নতুন কাঠামো প্রস্তাব করেছিল। এই কাঠামোটি হল 10+2+3 সিস্টেম। 10 ইয়ার্স অর্থাৎ প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা, 2 ইয়ার্স অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা, 3 ইয়ার্স অর্থাৎ স্নাতক স্তর। এর উদ্দেশ্য ছিল শিক্ষা ব্যবস্থাকে সার্বজনীন, আধুনিক ও ব্যবহারিক করা এবং সারা ভারতে এক অভিন্ন কাঠামো গড়ে তোলা। 9 নম্বর প্রশ্ন,
শিক্ষা কমিশন 1964-66 প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি হল অপশন এ 10+3+2, অপশন বি 10+2+3, অপশন সি 10+2+4, অপশন ডি 10+2+2। সঠিক উত্তর অপশন বি 10+2+3। শিক্ষা কমিশন 1964-66, যা কোঠারি কমিশন নামে পরিচিত, ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য একটি নতুন কাঠামো প্রস্তাব করেছিল। এই কাঠামো হলো 10+2+3 সিস্টেম। প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা হবে 10 বছরের, উচ্চ মাধ্যমিক শিক্ষা হবে 2 বছরের, স্নাতক স্তর হবে 3 বছরের। এর উদ্দেশ্য ছিল শিক্ষা ব্যবস্থাকে সার্বজনীন, আধুনিক ও ব্যবহারিক করা এবং সারা ভারতে এক অভিন্ন কাঠামো গড়ে তোলা। 10 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কার সাথে সংযুক্ত? অপশন এ প্রাক প্রাথমিক শিক্ষা, অপশন বি প্রাথমিক শিক্ষা, অপশন সি মাধ্যমিক শিক্ষা, অপশন ডি উচ্চ মাধ্যমিক শিক্ষা। সঠিক উত্তর অপশন বি প্রাথমিক শিক্ষা। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি চালু হয়েছিল 1987 সালে ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে। এটি মূলত প্রাথমিক শিক্ষার উন্নয়নের সাথে যুক্ত। এর প্রধান উদ্দেশ্য ছিল প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম পরিকাঠামো, যেমন ব্ল্যাকবোর্ড, আলাদা শ্রেণীকক্ষ, আসবাবপত্র, শিক্ষা সামগ্রী ইত্যাদি সরবরাহ করা, উপযুক্ত শিক্ষক ও সহায়ক শিক্ষা সামগ্রী নিশ্চিত করা, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নত করা এবং সার্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সহায়তা করা। 11 নম্বর প্রশ্ন, ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন? অপশন এ রুশো, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি গান্ধীজি, অপশন ডি জন ডিউই। সঠিক উত্তর অপশন ডি জন ডিউই। ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন মার্কিন দার্শনিক ও শিক্ষাবিদ জন ডিউই। তিনি 1896 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ে এই স্কুলটি শুরু করেন। এর মূল উদ্দেশ্য ছিল শিক্ষাকে শুধু বই ও মুখস্থ বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব অভিজ্ঞতা ও কার্যকরী কাজের মাধ্যমে শেখানো। ডিউই বিশ্বাস করতেন লার্নিং বাই ডুইং, বা কাজের মাধ্যমে শেখাই প্রকৃত শিক্ষা। এই কারণে ল্যাবরেটরি স্কুলকে বলা হয় প্রগতিশীল শিক্ষার আঁতুড়ঘর। 12 নম্বর প্রশ্ন, স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি কথা বলেছিলেন? অপশন এ রুশো, অপশন বি রবীন্দ্রনাথ, অপশন সি জন ডিউই, অপশন ডি বিদ্যাসাগর। সঠিক উত্তর অপশন সি জন ডিউই। স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি এই উক্তিটি করেছিলেন জন ডিউই, যিনি একজন বিশিষ্ট আমেরিকান শিক্ষা দার্শনিক ও প্রয়োগবাদী চিন্তাবিদ। ডিউই এর মতে বিদ্যালয় শুধু বই পড়ার জায়গা নয়, বরং এটি সমাজের একটি ক্ষুদ্র প্রতিরূপ। বিদ্যালয়ে শিশুরা কেবল পাঠ্য বইয়ের জ্ঞান অর্জন করে না, তারা সহযোগিতা, গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও ব্যবহারিক দক্ষতা শেখে। তাই বিদ্যালয়কে সমাজ জীবনের জন্য প্রস্তুতির ক্ষেত্র হিসেবে দেখতে হবে। 13 নম্বর প্রশ্ন, নেতিবাচক শিক্ষার কথা বলেছিলেন? অপশন এ জন ডিউই, অপশন বি রুশো, অপশন সি রবীন্দ্রনাথ, অপশন ডি বিদ্যাসাগর। সঠিক উত্তর অপশন বি রুশো। নেতিবাচক শিক্ষার ধারণাটি দিয়েছিলেন জাঁ জ্যাক্স রুশো তার বিখ্যাত গ্রন্থ এমিল অন এডুকেশনে। রুশোর মতে শিশুর প্রকৃত বিকাশে প্রাপ্তবয়স্কদের জোরপূর্বক হস্তক্ষেপ ক্ষতিকর। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত শিশুর স্বাভাবিক প্রবৃত্তি ও ক্ষমতার বিকাশকে বাধাহীনভাবে এগোতে দেওয়া। তাই প্রাথমিক পর্যায়ে শিশুর উপর জ্ঞান চাপিয়ে দেওয়া উচিত নয়, বরং তাদের পরিবেশের সঙ্গে পরিচিত করে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে হবে। এই কোনো কিছু না শেখানো, তবে শিশুকে স্বাভাবিক শেখার পরিবেশ দেওয়া ধারণাই রুশো
নেগেটিভ এডুকেশন অর্থাৎ নেতিবাচক শিক্ষা নামে অভিহিত করেছিলেন। 14 নম্বর প্রশ্ন, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। স্তম্ভ 1 এ রয়েছে 1 এমিল, 2 ওয়ার্ধা পরিকল্পনা, 3 শ্রীনিকেতন, 4 গণতন্ত্র ও শিক্ষা। স্তম্ভ 2 এ রয়েছে এ রবীন্দ্রনাথ, বি জন ডিউই, সি রুশো, ডি গান্ধীজি। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি 1C, 2D, 3A, 4B। এমিল শব্দটি রুশোর সাথে সম্পর্কিত। জাঁ জ্যাকস রুশো তার বিখ্যাত গ্রন্থ এমিল অন এডুকেশনে নেগেটিভ এডুকেশন ও প্রাকৃতিক শিক্ষার ধারণা দিয়েছেন। ওয়ার্ধা পরিকল্পনাটি গান্ধীজির সাথে সম্পর্কিত। 1937 সালে গান্ধীজির প্রস্তাবনায় ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনা তৈরি হয়, যেখানে মৌলিক শিক্ষা বা নই তালিমের কথা বলা হয়েছে। শ্রীনিকেতন শব্দটি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সম্পর্কিত। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের পাশাপাশি গ্রামীণ পুনর্গঠনের জন্য শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। গণতন্ত্র ও শিক্ষা অর্থাৎ ডেমোক্রেসিয়ান এডুকেশন শব্দটি জন ডিউই এর সাথে সম্পর্কিত। জন ডিউই 1916 সালে ডেমোক্রেসিয়ান এডুকেশন গ্রন্থ রচনা করেন, যেখানে শিক্ষার প্রগতিশীল দর্শন ব্যাখ্যা করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশন এ 1921, অপশন বি 1905, অপশন সি 1902, অপশন ডি 1922। সঠিক উত্তর অপশন এ 1921। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে। এর উদ্দেশ্য ছিল ভারতীয় ও পাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধনের মাধ্যমে এক আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র গড়ে তোলা। রবীন্দ্রনাথ একে বলেছিলেন হোয়ার দ্য ওয়ার্ল্ড মেক্স এ হোম ইন এ সিঙ্গেল নেস্ট। 16 নম্বর প্রশ্ন, 2020 সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে শিক্ষার সংশোধিত কাঠামোটি হলো অপশন এ 5+3+4+3, অপশন বি 5+3+3+4, অপশন সি 5+4+2+4, অপশন ডি 5+5+2+3। সঠিক উত্তরটি হলো অপশন বি 5+3+3+4। 2020 সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী পূর্বের 10+2 কাঠামো পরিবর্তন করে 5+3+3+4 কাঠামো প্রবর্তন করা হয়েছে। এই কাঠামোটি হলো 5 বছরের হবে ফাউন্ডেশন স্টেজ, যার মধ্যে রয়েছে 3 বছর প্রাক প্রাথমিক এবং 2 বছর অর্থাৎ ক্লাস 1 থেকে 2 অবধি প্রাথমিক। 3 বছরের হবে প্রিপ্যারেটরি স্টেজ, যেটি হবে ক্লাস 3 থেকে 5 অবধি। 3 বছরের হবে মিডল স্টেজ, যেটি হবে ক্লাস 6 থেকে 8 অবধি। 4 বছরের হবে সেকেন্ডারি স্টেজ, যেটি হবে ক্লাস 9 থেকে 12 অবধি। 17 নম্বর প্রশ্ন, ডায়েট প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল অপশন এ 1968 সালের জাতীয় শিক্ষানীতিতে, অপশন বি 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে, অপশন সি 2020 সালের জাতীয় শিক্ষানীতিতে, অপশন ডি সর্বশিক্ষা অভিযান 2001-এ। সঠিক উত্তরটি হলো অপশন বি 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে। ডায়েট অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে। এর উদ্দেশ্য ছিল প্রাথমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণকে শক্তিশালী করা এবং স্থানীয় পর্যায়ে শিক্ষাগত গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা। প্রতিটি জেলায় ডায়েট স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়, যাতে শিক্ষকরা মানসম্মত প্রশিক্ষণ পান। 18 নম্বর প্রশ্ন, সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবন্টনের নীতিকে বলা হয় অপশন এ রৈখিক সাম্যাবস্থা, অপশন বি অনুভূমিক সাম্যাবস্থা, অপশন সি উলম্ব সাম্যাবস্থা, অপশন ডি জটিল সাম্যাবস্থা। সঠিক উত্তরটি হলো অপশন সি উলম্ব সাম্যাবস্থা।
উলম্ব সাম্যাবস্থা হলো সমাজে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের মানুষদের মধ্যে সমবন্টনের নীতি। অর্থাৎ যে ব্যক্তি আর্থিক বা সামাজিকভাবে পিছিয়ে আছে তাকে তুলনামূলকভাবে বেশি সহায়তা দেওয়া হবে, আর যে উন্নত অবস্থায় আছে তার ক্ষেত্রে কম সহায়তা দেওয়া হবে। এর ফলে সমাজে সুযোগের সমতা তৈরি হয় এবং বৈষম্য হ্রাস পায়। 19 নম্বর প্রশ্ন, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। স্তম্ভ 1-এ রয়েছে 1 21-এর এ নম্বর ধারা, 2 338 নম্বর ধারা, 3 29-এর 2 নম্বর ধারা, 4 15 4 নম্বর ধারা। স্তম্ভ 2-এ রয়েছে এ সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশাধিকারে কোনো নাগরিককে বঞ্চিত করা যাবে না। বি পশ্চাৎপদ শ্রেণীর নাগরিকদের সামাজিক উন্নয়নে রাজ্য সরকারগুলি বিশেষ ব্যবস্থা নেবে। সি শিক্ষার অধিকার আইন। ডি তপশিলি জাতি ও তপশিলি উপজাতির জন্য জাতীয় কমিশন প্রতিষ্ঠা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি 21 এ ধারা শিশুদের জন্য 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার। এটি শিক্ষার অধিকার আইনের ভিত্তি। সুতরাং স্তম্ভ 1-এর 21 এ ধারা স্তম্ভ 2-এর অপশন সি এর সাথে সম্পর্কিত। 338 নম্বর ধারা তপশিলি জাতি ও তপশিলি উপজাতির জন্য জাতীয় কমিশন প্রতিষ্ঠার ব্যবস্থা করে। তাই স্তম্ভ 1-এর 338 নম্বর ধারা স্তম্ভ 2-এর অপশন ডি এর সাথে সম্পর্কিত। 29-এর 2 ধারা কোনো নাগরিককে সরকারি বা সরকার সহায়তাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তাই স্তম্ভ 1-এর 29-এর 2 ধারা স্তম্ভ 2-এর অপশন এ এর সাথে সম্পর্কিত। 15-4 ধারা রাষ্ট্র সামাজিক ও শিক্ষাগতভাবে পশ্চাৎপদ শ্রেণীর উন্নতির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে। সুতরাং স্তম্ভ 1-এর 15-4 ধারা স্তম্ভ 2-এর অপশন বি এর সাথে সম্পর্কিত। 20 নম্বর প্রশ্ন, ইডব্লিউএস শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি শর্ত হলো পরিবারের বার্ষিক আয় অপশন এ 15 লক্ষ, অপশন বি 8 লক্ষ, অপশন সি 10 লক্ষ, অপশন ডি 12 লক্ষ। সঠিক উত্তরটি হলো অপশন বি 8 লক্ষ। ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন শ্রেণীতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ভারতীয় সরকার কিছু নির্দিষ্ট শর্ত নির্ধারণ করেছে। এর একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। এছাড়া জমি ও সম্পত্তির ক্ষেত্রেও নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, যেমন কৃষি জমি 5 একরের বেশি নয়, আবাসিক ফ্ল্যাট 1000 বর্গফুটের বেশি নয়, ইত্যাদি। 21 নম্বর প্রশ্ন, স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। স্তম্ভ 1-এর মধ্যে রয়েছে 1 ভাষা ও প্রক্রিয়াকরণ সমস্যা, 2 গণিত সম্পর্কিত সমস্যা, 3 লেখার সমস্যা, 4 সূক্ষ্ম সঞ্চালনমূলক সমস্যা। স্তম্ভ 2-এ রয়েছে এ ডিসক্যালকুলিয়া, বি ডিসগ্রাফিয়া, সি ডিসপ্লেক্সিয়া, ডি ডিসলেক্সিয়া। সঠিক উত্তরটি হলো অপশন সি। প্রশ্নে উল্লিখিত স্তম্ভ 1-এর ভাষা ও প্রক্রিয়াকরণ সমস্যা স্তম্ভ 2-এর ডি ডিসলেক্সিয়ার সাথে সম্পর্কিত। ডিসলেক্সিয়া হলো একটি বিশেষ শিখন অসুবিধা যেখানে ভাষা বোঝা, পড়া ও প্রক্রিয়াকরণে সমস্যা হয়। স্তম্ভ 1-এর গণিত সম্পর্কিত সমস্যা স্তম্ভ 2-এর অপশন এ ডিসক্যালকুলিয়ার সাথে সম্পর্কিত। ডিসক্যালকুলিয়া হলো গণিত শেখার অসুবিধা যেখানে সংখ্যা গণনা ও গাণিতিক ধারণা বোঝায় সমস্যা হয়। স্তম্ভ 1-এর লেখার সমস্যা স্তম্ভ 2-এর অপশন বি ডিসগ্রাফিয়ার সাথে সম্পর্কিত। ডিসগ্রাফিয়া হলো লিখন সংক্রান্ত অসুবিধা, যেমন বানান ভুল, হাতের লেখা অস্পষ্ট, লিখতে দেরি হওয়া ইত্যাদি। স্তম্ভ 1-এর সূক্ষ্ম সঞ্চালনমূলক সমস্যা স্তম্ভ 2-এর অপশন সি ডিসপ্লেক্সিয়ার সাথে সম্পর্কিত। ডিসপ্লেক্সিয়া হলো মোটর সমন্বয় সমস্যা যেখানে ফাইন মোটর স্কিলস যেমন জুতো বাঁধা, লেখা, আঁকা সঠিকভাবে করতে অসুবিধা হয়।
22 নম্বর প্রশ্ন, অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ হয়? অপশন এ অন্ধত্ব, অপশন বি বধিরতা, অপশন সি তোতলামো, অপশন ডি চলনভঙ্গি। সঠিক উত্তরটি হলো অপশন বি বধিরতা। অক্টেভ ব্যান্ড বিশ্লেষণ একটি শব্দ বিশ্লেষণ পদ্ধতি যা শব্দের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামকে অক্টেভ বা 1/3 অক্টেভ ব্যান্ডে ভাগ করে শব্দচাপ মাত্রা পরিমাপ করে। এটি শব্দ দূষণ নিয়ন্ত্রণ, কর্মক্ষেত্রে শব্দের প্রভাব মূল্যায়ন এবং শ্রবণ সুরক্ষার জন্য ব্যবহৃত হয়, যদিও এটি সরাসরি অডিওমেট্রির জন্য ব্যবহৃত হয় না, তবে শ্রবণ ক্ষতির ঝুঁকি নির্ধারণে এটি পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বিষয়টি দৃষ্টিহীনদের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? অপশন এ ব্রেইল, অপশন বি অ্যাবাকাস, অপশন সি অডিও ক্যাসেট, অপশন ডি ছোট অক্ষরের বই। সঠিক উত্তরটি হলো অপশন ডি ছোট অক্ষরের বই। দৃষ্টিহীনদের শিক্ষার ক্ষেত্রে ছোট অক্ষরের বই প্রয়োজনীয় নয়। এর কারণ হলো দৃষ্টিহীন ব্যক্তিরা দৃষ্টিশক্তির মাধ্যমে কোনো প্রিন্টেড উপাদান, বিশেষ করে ছোট অক্ষরের বই পড়তে পারে না। তাদের শিক্ষার জন্য বিশেষ সরঞ্জাম এবং পদ্ধতির প্রয়োজন হয়, যা তাদের স্পর্শ বা শ্রবণ শক্তির উপর নির্ভর করে। ব্রেইল দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য পড়া ও লেখার প্রধান মাধ্যম। অ্যাবাকাস এটি স্পর্শ নির্ভর গাণিতিক যন্ত্র যা দৃষ্টিহীন শিক্ষার্থীদের গণিত শেখায় সহায়তা করে। অডিও ক্যাসেট পাঠ্য সামগ্রী, বক্তৃতা এবং বই শ্রবণ করার জন্য প্রয়োজনীয়। 24 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূলনীতির মধ্যে পড়ে না? অপশন এ সকল শিক্ষার্থী শিখতে পারে, অপশন বি বৈচিত্র্য একটি সম্পদ, অপশন সি শিক্ষার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত, অপশন ডি সকল শিক্ষার্থীর মানসম্মত শিক্ষায় অংশগ্রহণের অধিকার আছে। সঠিক উত্তরটি হলো অপশন সি শিক্ষার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন এমন একটি শিক্ষা ব্যবস্থা যা সকল শিক্ষার্থীকে তাদের বৈচিত্র্য দক্ষতা নির্বিশেষে একই শিক্ষা পরিবেশে শিক্ষার সুযোগ প্রদান করে। এর মূলনীতিগুলো সকল শিক্ষার্থীর সমান অংশগ্রহণ, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং সকলের শিক্ষার অধিকারের উপর গুরুত্ব দেয়। অপশন সি শিক্ষার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত এটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষানীতির বিপরীত। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শিক্ষার্থীদের দক্ষতার ভিত্তিতে পৃথকীকরণের বিরোধিতা করে। এটি সকল শিক্ষার্থীকে একত্রে শিক্ষা দেওয়ার পক্ষপাতী, যেখানে তাদের বিশেষ চাহিদা অনুযায়ী সহায়তা প্রদান করা হয়। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অটিজমের বৈশিষ্ট্য নয়? অপশন এ সামাজিক যোগাযোগের অসুবিধা, অপশন বি পুনরাবৃত্তিমূলক আচরণ, অপশন সি সঞ্চালন দক্ষতার প্রতিবন্ধকতা, অপশন ডি আত্মনিয়ন্ত্রণে অসুবিধা। সঠিক উত্তরটি হলো অপশন সি সঞ্চালন দক্ষতার প্রতিবন্ধকতা। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এর প্রধান বৈশিষ্ট্য হলো সামাজিক যোগাযোগে অসুবিধা, যেমন মেলামেশা, চোখে চোখ রাখা, সামাজিক সংকেত বোঝার ক্ষেত্রে সমস্যা, পুনরাবৃত্তিমূলক আচরণ, যেমন একই কাজ, কথা বা অভ্যাস বারবার করা, আত্মনিয়ন্ত্রণে অসুবিধা, যেমন আবেগ, সংবেদনশীল প্রতিক্রিয়া এবং পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সমস্যা। যদিও কিছু অটিস্টিক ব্যক্তির মধ্যে সঞ্চালন দক্ষতার অসুবিধা দেখা যেতে পারে, তবে এটি অটিজমের মূল বৈশিষ্ট্য নয় এবং ডায়াগনস্টিক মানদণ্ডেরও অংশ নয়। 26 নম্বর প্রশ্ন, আরটিই অ্যাক্ট কার্যকরী হয় অপশন এ 2002 সালে, অপশন বি 2005 সালে, অপশন সি 2010 সালে, অপশন ডি 2009 সালে। সঠিক উত্তরটি হলো অপশন সি 2010 সালে। ভারতের সংসদে শিক্ষার অধিকার আইন 2009 পাশ হয় 2009 সালে এবং রাষ্ট্রপতির সম্মতি পায় 26শে আগস্ট 2009 সালে। তবে এই আইন কার্যকর হয়
1 এপ্রিল 2010 থেকে। এর মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়। 27 নম্বর প্রশ্ন, ইতিবাচক মনোবিজ্ঞানের জনক ছিলেন? অপশন এ ফ্রয়েড, অপশন বি রজার্স, অপশন সি মার্টিন সেলিগম্যান, অপশন ডি বি এফ স্কিনার। সঠিক উত্তরটি হলো অপশন সি মার্টিন সেলিগম্যান। ইতিবাচক মনোবিজ্ঞান অর্থাৎ পজিটিভ সাইকোলজি হলো মনোবিজ্ঞানের একটি আধুনিক ধারা, যা মানুষের দুর্বলতা নয় বরং শক্তি, সুস্থতা, আনন্দ, সুখ এবং ইতিবাচক অভিজ্ঞতার উপর গুরুত্ব দেয়। মার্টিন সেলিগম্যানকে ইতিবাচক মনোবিজ্ঞানের জনক বলা হয় কারণ তিনি 1998 সালে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ইতিবাচক মনোবিজ্ঞানের ধারণাকে সামনে আনেন এবং এর গবেষণা ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 28 নম্বর প্রশ্ন, সেলিগম্যানের পারমা মডেলের এ কথাটির অর্থ হলো? অপশন এ অ্যারেঞ্জমেন্ট, অপশন বি অ্যাকমপ্লিশমেন্ট, অপশন সি অ্যাকোমোডেশন, অপশন ডি অ্যাসেসমেন্ট। সঠিক উত্তরটি হলো অপশন বি অ্যাকমপ্লিশমেন্ট। সেলিগম্যানের পারমা মডেল হলো ইতিবাচক মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কাঠামো, যা মানুষের সুখ, মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার বিভিন্ন উপাদান ব্যাখ্যা করে। পারমা শব্দের পূর্ণরূপ হলো পি ফর পজিটিভ ইমোশন, ই ফর এঙ্গেজমেন্ট, আর ফর রিলেশনশিপস, এম ফর মিনিং, এ ফর অ্যাকমপ্লিশমেন্ট। এখানে এ মানে অ্যাকমপ্লিশমেন্ট অর্থাৎ লক্ষ্য অর্জন, ব্যক্তিগত উন্নতি এবং সাফল্যের অনুভূতি। 29 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য? অপশন এ আশা, অপশন বি হতাশা, অপশন সি নিরাশা, অপশন ডি উদ্বিগ্নতা। সঠিক উত্তরটি হলো অপশন এ আশা। ইতিবাচক মনোবিজ্ঞানে পজিটিভ ইন্ডিভিজুয়াল ট্রেটস বলতে এমন বৈশিষ্ট্য বোঝায় যা ব্যক্তিকে জীবনে উন্নত ও সুখী হতে সাহায্য করে, যেমন আশা, আশাবাদ, সহনশীলতা, কৃতজ্ঞতা ইত্যাদি। আশা হলো ভবিষ্যতের প্রতি বিশ্বাস ও ইতিবাচক প্রত্যাশা, যা একজন ইতিবাচক ব্যক্তির মূল বৈশিষ্ট্য। অন্যদিকে হতাশা, নিরাশা, উদ্বিগ্নতা হলো নেতিবাচক বৈশিষ্ট্য যা মানসিক চাপ ও অস্বস্তির সৃষ্টি করে। 30 নম্বর প্রশ্ন, নিচের কোন বিষয়টি ওয়েলবিং এর উপাদান নয়? অপশন এ দৃঢ় সামাজিক সংযোগ, অপশন বি আর্থিক নিরাপত্তা, অপশন সি নিয়মিত শরীরচর্চা, অপশন ডি ক্রমাগত ভয় ও উদ্বেগ। সঠিক উত্তরটি হলো অপশন ডি ক্রমাগত ভয় ও উদ্বেগ। ওয়েলবিং বলতে মানসিক, শারীরিক ও সামাজিকভাবে সুস্থ থাকার অবস্থাকে বোঝায়। এর প্রধান উপাদানগুলির মধ্যে আছে দৃঢ় সামাজিক সংযোগ, সম্পর্ক ও সমর্থন মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। আর্থিক নিরাপত্তা জীবনের স্থিতিশীলতা ও মানসিক শান্তি আনে। নিয়মিত শরীরচর্চা শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি বাড়ায়। কিন্তু ক্রমাগত ভয় ও উদ্বেগ সুস্থতা বা কল্যাণের অন্তরায়। এটি মানসিক চাপ ও অসুস্থতার কারণ, তাই এটি ওয়েলবিং এর উপাদান নয়। 31 নম্বর প্রশ্ন, CWSN এর পূর্ণরূপ হলো? অপশন এ চাইল্ড উইথ সেপারেট নিড, অপশন বি চিলড্রেন উইথ স্পেশাল নিডস, অপশন সি চাইল্ড উইথ সিগনিফিক্যান্ট নিডস, অপশন ডি চিলড্রেন উইথ সোশ্যাল নিডস। সঠিক উত্তরটি হলো অপশন বি চিলড্রেন উইথ স্পেশাল নিডস। CWSN বলতে বোঝানো হয় চিলড্রেন উইথ স্পেশাল নিডস বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক বা আবেগীয় প্রতিবন্ধকতার কারণে সাধারণ শিক্ষা ব্যবস্থায় বাড়তি সহায়তা প্রয়োজন। উদাহরণস্বরূপ দৃষ্টি প্রতিবন্ধী শিশু, শ্রবণ প্রতিবন্ধী শিশু, শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশু, বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী শিশু, অটিজম ও
এডিএইচডি সম্পন্ন শিশু ইত্যাদি। ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য হল সিডব্লিউএসএনদের সাধারণ শিক্ষার ধারায় আনা এবং সমান সুযোগ প্রদান করা। 32 নম্বর প্রশ্ন, লেখার ক্ষেত্রে স্টাইলাসের সাহায্য নেয়। অপশন এ মূক ও বধির শিশুরা, অপশন বি দৃষ্টিহীন শিশুরা, অপশন সি অটিজম আক্রান্ত শিশুরা, অপশন ডি অস্থি সমস্যা সংক্রান্ত শিশুরা। সঠিক উত্তরটি হলো অপশন বি দৃষ্টিহীন শিশুরা। স্টাইলাস হলো একটি ধাতব কলম সদৃশ যন্ত্র যা দৃষ্টিহীন শিক্ষার্থীরা ব্রেইল লিপি লেখার জন্য ব্যবহার করে। এটি সাধারণত একটি ব্রেইল স্লেট এর সাথে ব্যবহার করা হয়। কাগজের উপর বিন্দু আকারে চাপ প্রয়োগ করে লেখা হয়, যা পরে স্পর্শের মাধ্যমে পড়া যায়। ফলে দৃষ্টিহীন শিক্ষার্থীরা স্পর্শ নির্ভর শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। 33 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ বধির শিশুরা কত ডেসিবেলের বেশি শব্দ শুনতে পারে না? অপশন এ 40, অপশন বি 50, অপশন সি 60, অপশন ডি 70। সঠিক উত্তরটি হলো অপশন ডি 70 ডেসিবেল। সম্পূর্ণ বধির শিশুরা, যাদের প্রায়শই গভীর শ্রবণ শক্তির হ্রাস বলা হয়, সাধারণত 70 ডেসিবেল বা তার বেশি শব্দ শুনতে পারে না। গভীর শ্রবণ শক্তির হ্রাস বলতে 90 ডেসিবেল বা তার বেশি শব্দ শুনতে না পারার অক্ষমতাকে বোঝায়। তবে 70 ডেসিবেলের সীমা সাধারণত গুরুতর থেকে গভীর বধিরতার জন্য একটি মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়, যেখানে ব্যক্তিরা বেশিরভাগ কথাবার্তা বা পরিবেশের শব্দ উপলব্ধি করতে পারে না। এটি স্ট্যান্ডার্ড অডিওলজিক্যাল শ্রেণীবিভাগের সাথে সঙ্গতিপূর্ণ। 34 নম্বর প্রশ্ন, শিখন অক্ষমতা শব্দটির জনক হলেন? অপশন এ রুশো, অপশন বি ফ্রয়েবল, অপশন সি স্যামুয়েল কার্ক, অপশন ডি পেস্তালজি। সঠিক উত্তরটি হলো অপশন সি স্যামুয়েল কার্ক। 1963 সালে আমেরিকান মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদ স্যামুয়েল এ কার্ক প্রথমবারের মতো লার্নিং ডিসেবিলিটি অর্থাৎ শিখন অক্ষমতা শব্দটি ব্যবহার করেন শিকাগোতে অনুষ্ঠিত এক সম্মেলনে। এর আগে এ ধরনের শিশুদের মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত বা ধীর শিক্ষার্থী বলা হতো। কার্ক এই শব্দটি ব্যবহার করে শিশুদের সমস্যাকে আরও মানবিক, যথাযথ ও শিক্ষামূলকভাবে ব্যাখ্যা করেন। 35 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মূক ও বধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয়? অপশন এ কলকাতা, অপশন বি পুনে, অপশন সি বোম্বাই, অপশন ডি মাদ্রাজ। সঠিক উত্তরটি হলো অপশন সি বোম্বাই। ভারতে প্রথম মূক ও বধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় চালু হয় বোম্বাইয়ে, বর্তমান মুম্বাই। পরে কলকাতা, পুনে, মাদ্রাজেও বিশেষ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, কিন্তু ভারতের প্রথম প্রাথমিক উদ্যোগটি শুরু হয়েছিল বোম্বাই থেকেই। 36 নম্বর প্রশ্ন, ইউইই এর পূর্ণরূপ কি? অপশন এ ইউনিভার্সালাইজেশন অফ ইমার্জেন্সি এডুকেশন, অপশন বি ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, অপশন সি ইউনিভার্সালাইজেশন অফ আর্লি এডুকেশন, অপশন ডি ইউনিভার্সালাইজেশন অফ এক্সটার্নাল এডুকেশন। সঠিক উত্তরটি হলো অপশন বি ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন বলতে বোঝায় প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রদান করা। এটি ভারতীয় শিক্ষানীতির অন্যতম প্রধান লক্ষ্য, যা আর্টিকেল 45 এবং পরবর্তীতে আর্টিকেল 21 এর মাধ্যমে সাংবিধানিকভাবে স্বীকৃত। 37 নম্বর প্রশ্ন, ডেলর্স কমিশন গঠন করেছিল
অপশন এ ইউনেস্কো, অপশন বি ইউনিসেফ, অপশন সি ইউএনডিপি, অপশন ডি ডিএফআইডি। সঠিক উত্তরটি হলো অপশন এ ইউনেস্কো। ডেলার্স কমিশন, যার অন্য নাম ইন্টারন্যাশনাল কমিশন অন এডুকেশন ফর দ্য 21st সেঞ্চুরি, 1993 সালে ইউনেস্কো দ্বারা গঠিত হয়েছিল। এর সভাপতি ছিলেন জ্যাক্স ডেলর্স। এই কমিশনের রিপোর্ট লার্নিং দ্য ট্রেজার উইথিনে শিক্ষার 4টি স্তম্ভের কথা উল্লেখ করা হয়: লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু বি, লার্নিং টু লিভ। 38 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডেলর্স রিপোর্টের 4টি স্তম্ভের অন্তর্ভুক্ত নয়? অপশন এ জানার জন্য শিখন, অপশন বি কর্ম সম্পাদনের জন্য শিখন, অপশন সি মানুষ তৈরির জন্য শিখন, অপশন ডি সুস্বাস্থ্যের জন্য শিখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি সুস্বাস্থ্যের জন্য শিখন। ডেলর্স কমিশনের লার্নিং দ্য ট্রেজার উইদিন রিপোর্টে শিক্ষার 4টি স্তম্ভ নির্ধারিত হয়েছিল: লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু বি, লার্নিং টু লিভ টুগেদার। অতএব লার্নিং ফর গুড হেলথ অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য শিখন এই 4 স্তম্ভের অন্তর্ভুক্ত নয়। 39 নম্বর প্রশ্ন, কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচিটি গৃহীত হয়েছিল? অপশন এ সুইজারল্যান্ডের জেনেভা, অপশন বি সংযুক্ত রাষ্ট্র আমেরিকার নিউ ইয়র্ক, অপশন সি থাইল্যান্ডের জমতিয়ান, অপশন ডি ফ্রান্সের প্যারিস। সঠিক উত্তরটি হলো অপশন সি থাইল্যান্ডের জমতিয়ান। এডুকেশন ফর অল কর্মসূচি 1990 সালে থাইল্যান্ডের জমতিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কনফারেন্স অন এডুকেশন ফর অলে গৃহীত হয়। এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছিল ইউনেস্কো, ইউনিসেফ, ইউএনডিপি এবং ওয়ার্ল্ড ব্যাংক। এর মূল লক্ষ্য ছিল 2000 সালের মধ্যে সকল শিশুকে প্রাথমিক শিক্ষা প্রদান এবং প্রাপ্তবয়স্কদের নিরক্ষরতা দূরীকরণ। 40 নম্বর প্রশ্ন, ডেলর্স কমিশনের প্রতিবেদনটির নাম হলো: অপশন এ সকলের জন্য শিক্ষা, অপশন বি শিখন একটি অন্তর্নিহিত সম্পদ, অপশন সি একবিংশ শতাব্দীর জন্য শিক্ষা, অপশন ডি মানুষ তৈরির জন্য শিক্ষা। সঠিক উত্তরটি হলো অপশন বি শিখন একটি অন্তর্নিহিত সম্পদ বা লার্নিং দ্য ট্রেজার উইদিন। ডেলর্স কমিশনের রিপোর্টের নাম ছিল লার্নিং দ্য ট্রেজার উইদিন। এটি ইউনেস্কো কর্তৃক প্রকাশিত হয় এবং জ্যাক্স ডেলর্সের নেতৃত্বে প্রণীত হয়। এই প্রতিবেদনে শিক্ষার 4টি স্তম্ভ উপস্থাপন করা হয়: লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু বি, লার্নিং টু লিভ টুগেদার। এখানেই সমাপ্ত হলো ওয়েস্ট বেঙ্গল হাইয়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026-এর সেমিস্টার 3-তে এডুকেশন বিষয়ে আগত এমসিকিউ এর সঠিক উত্তরগুলি নিয়ে আলোচনা পর্ব। আশা করি এই ভিডিওতে উল্লিখিত তথ্যগুলি তোমাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।